মামলা হয়েছে এন্ড হ্যাঁ হাসছে কে? আচ্ছা আবার হ্যাঁ হাসাহাসি করেন নাকি একটু সাইড থেকে? আপু আপু একটু নার্ভাস ফিল করছে নাকি? আচ্ছা ঠিক আছে ওকে সরি হ্যাঁ রেডি না ঠিক আছে, প্রিপারেশন নিতে সবারই, আপনাদেরও ভুলতে একটু সমস্যা নেই। শুরু করবো ভাইয়া শুরু করি তাহলে হ্যাঁ। সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মামলাটার কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও বের হয়েছে কিছুদিন আগে দেখলেন। সো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার লয়ার আপু, বড় আপু যে আছে লিজা আপু, উনি কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই। কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওর নিয়ে একটা বাজে মন্তব্য করছি, কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমার গায়ে হাত দিল, আমি ওর গায়ে হাত দিলাম, এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক। আমার কো আর্টিস্ট, ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি, কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলো। সো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমি তর্ক করছি, ও হাত দিছে আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও অনেক কিছু বলছে যে বাড়ি লিখে দেয় না, এই জন্য আমাকে মারছে, এটা করছে সেটা করছে। কিন্তু পরবর্তী যখন আমি আবার ঠিক হলো সব কিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকেই ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই সব। তারপর রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি। আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু মানিজ্যত কিছু হলেও একটা আছে। এমন না যে সব মানুষেরই মানিজ্যত আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্ধবের সাথে ছবি তুলে, আমার সাথে বান্ধবের সাথে তুলনা করে। তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মেলে না, এগুলো তো যাইতে চাই না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, এগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, মামলাটা নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে। আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্কে ছিলাম, অ্যান্ড কো আর্টিস্ট ছিল, ওর সাথে একটা কাজের একটা সম্পর্কে ছিল। যেমন ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে, এটা নিয়ে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ অ্যান্ড টেক হয়েছে ওর সাথে আমার। ও আমাকে যে এতদিন ও রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। সো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সবটাই কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক, টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিও করতো না ও। আমি ওরে ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে। অ্যান্ড আমি ওরে ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। অ্যান্ড ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে, আমি এসি পাঠাই দিছি। তো ও নিজের মুখেই কিন্তু বলছে ও পাঠাই দিছে, আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে। আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠাই দিছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিই নেই, কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠাও, এইসব তো কোনো কিছু ছিল না। এগুলো হচ্ছে মিথ্যা মামলা, এগুলো হচ্ছে মিথ্যা কথা। এগুলো কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে এইসব কথাবার্তা, যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজাপু, উনি ক্লিয়ারিফাই করবে। তারপর আরও অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে লেলার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা তো আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো, আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে, যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে। উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লেলার যে লয়ার ছিল, উনিও তো বানায় কোনো কথা বলে নাই, ওনাকে লেলা শিখাই দিচ্ছে, তারপরে উনি বলছে। তো যে সমস্ত কথাবার্তাগুলো বলছে এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লেলা এগুলো বলবে আমাকে, বুঝতে পারলেন? এরকম বাজে একটা অবস্থা হয়েছে। যাই হোক, আমি এই মামলাটা নিয়ে এখন শুনতে চাই লিজাপুর কাছ থেকে, আপনাদের কাছ থেকে একটু 5 মিনিট সময় নিয়ে আমি যে লিজাপু মামলাটা নিয়ে একটু খুলে বলুক, তারপর আপনাদের প্রশ্নগুলো আমি শুনি। ওকে,
আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি যে মামলাটি নিয়ে কথা বলার জন্য। সেই মামলাটি হয়েছে জিআর মামলা নং 132/2023, ক্যান্টনমেন্ট থানার মামলা নং 2023-5-12। আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত হয়ে জামিনে প্রার্থনা করেন এবং আদালত সন্তুষ্ট হয়ে আব্দুল্লাহ আল মামুনের কেসে প্রাইমা ফেসি না থাকায় আদালত মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেন এবং আমরা তার প্রতি সন্তুষ্ট। আমি একজন আইনজীবী হিসেবে এই মামলায় পর্যালোচনা করে যা দেখতে পাই, আমাদের যিনি বাদীনি আছেন মিস লায়লা, উনি যে মামলাটা করেছেন, মামলার যে অভিযোগ করেছেন, অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। কিভাবে অতিরঞ্জিত ছিল সেটাই আপনাদের কাছে আমি ক্ল্যারিফাই করব। বাদী বলেছেন আসামি তার হাতে থাকা মোবাইল দ্বারা বাদীর মুখে, চোখে, মাথাসহ বিভিন্ন স্থানে, শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম করেন। কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে, সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায়নি। মেডিকেল সার্টিফিকেটে যে ধরনের ফিজিক্যাল অ্যাসল্টের কথা বলা হয়েছে, এটা দুজন মানুষের সামান্য হাতাহাতির মাধ্যমেই হতে পারে। চার্জশিটে যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তা তার তদন্ত শেষে চার্জশিট দাখিল করেছেন। সেখানে উল্লেখ করেছেন আঘাতের ধরন সিম্পল ইন নেচার, আঘাতের ধরন সিম্পল ইন নেচার। এখন আমার আসামি যদি বাদীকে মোবাইল কিংবা শক্ত কোনো ধারালো ধাতব পদার্থ দ্বারা মুখমণ্ডল কিংবা মাথাসহ বিভিন্ন জায়গায় আঘাত করতেন, তাহলে মেডিকেল সার্টিফিকেটটা হতো গ্রিভিয়াস ইন নেচার। কিন্তু এ ধরনের গুরুতর কোনো জখমের কথা আমাদের প্রাপ্ত মেডিকেল সার্টিফিকেটে উল্লেখ করা হয়নি। তাছাড়া বাদীর চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় বাদিনী সেদিন কোনো হসপিটালে ভর্তি হয়নি। তিনি শুধুমাত্র 10 টাকায় একটি টিকিট কেটে কুর্মিটোলা জেনারেল হসপিটালে একটা চিকিৎসা নিয়ে বাসায় ফিরে আসেন। বাদিনীকে যদি হত্যার উদ্দেশ্যে আমার আসামি আঘাত করত, তাহলে তার কমপক্ষে 1 সপ্তাহ হাসপাতালে ভর্তিয়াধীন থাকা উচিত ছিল। যেভাবে উনি আঘাতের যে বর্ণনা উনি দিয়েছেন, যদি সেটা সত্যি হতো, সাথে সাথে বাসায় ফিরে যেতে পারতেন না। বাদীকে ঔষধের যে প্রেসক্রিপশন দিয়েছেন, সেখানে দেখা যায় একটি গ্যাসের ওষুধ সার্জাল 10 এবং একটি সার্জাল 20 এবং একটি জিরো পেইন নামে একটা ওষুধ, যেটা 10 mg। বেধড়ক মারপিটের কথা যেটা বলা হয়েছে, আপনাদের কি মনে হয় শুধুমাত্র একটা গ্যাসের ওষুধ আর একটা জিরো পেইন দিয়ে হালকা একটা, হ্যাঁ, আমার আসামি আমাকে বলেছেন যে হ্যাঁ আপু আমাদের কথা কাটাকাটি হয়েছে, হয়নি তেমন না, কথা কাটাকাটি হয়েছে, ও আমাকে অ্যাসাল্ট করেছে, আমিও করেছি, কিন্তু আলটিমেটলি ও আমার অ্যাসাল্টে এসে গিয়ে একটা লাইভ করলো, সেখানে কোনো রক্তপাতের ঘটনা আমরা দেখিনি। বেধড়ক মারপিটের কথা বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় বাদিনীকে মামুন ফেলে বাদিনীকে মারধর করেছে এবং গলা টিপে ধরেছে। আচ্ছা, তাহলে বেধড়ক মারপিটের যে অভিযোগ সত্য হলে চিকিৎসা প্রক্রিয়া, জখমের ধরন এবং প্রেসক্রাইবড ওষুধ ভিন্ন ধরনের হতো। এতে সহজেই বোঝা যায় বাদিনী অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। তদন্তে যে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে তা পেনাল কোডের 323 ধারার অভিযোগ। ফৌজদারি বিচার ব্যবস্থায় পেনাল কোডের এই 323 ধারার অভিযোগটি একটি পেটি অফেন্স হিসেবে আমরা জানি। অথচ এই অভিযোগটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, লাইভের মাধ্যমে একটি গুরুতর জখমের অথবা অ্যাটেম্প টু মার্ডার কেস হিসেবে দাবি করা হচ্ছে দিনের পর দিন। বাদী অ্যাটেম্প টু মার্ডার বা হত্যা চেষ্টা মামলায় বানোয়াট অভিযোগ দাখিল করেছেন আমার আসামির বিরুদ্ধে। আচ্ছা, এবার আসি তাকে প্রকাশ্য রাস্তায় ফেলে গলা চেপে ধরার ঘটনাটির। বাদী দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় মামলার এই অভিযোগ করছেন, তাকে বিভিন্ন কিভাবে হয়েছিল, কি হয়েছিল, কিন্তু খেয়াল করে দেখবেন সে কোথাও কিন্তু একবারের জন্য বিন্দু মাত্র
সে উল্লেখ করেনি গলা চেপে ধরার ঘটনাটি। এতে কোথাও বোঝা বলেনি। যায় কোথাও বলেনি। আমরা লাইভগুলো মামলাটা দেখেছি, লিখছে। হ্যাঁ এক্স্যাক্টলি। তো আমরা দেখেছি মামলার এজাহারে কিন্তু গলা টিপে ধরার বিষয়টি লিখেছে। তাহলে যদি ওনার এটাই হতো, আর আবার আরেকটা কথা, গলা টিপে ধরলে সেটাও কিন্তু মেডিকেল সার্টিফিকেট হতো, কারণ গলা টিপে ধরলে সেই যে একটা স্ক্র্যাচ, একটা গলায় একটা দাগ, ন্যূনতম একটা দাগ থাকবে, একটা স্ক্র্যাচ থাকবে, সেই ধরনের কোনো নমুনাও কিন্তু মেডিকেল সার্টিফিকেটে ছিল না বা ইনজুরি সার্টিফিকেটে ছিল না। তাহলে আমরা ক্লিয়ার হলাম, উনি অতিরঞ্জিত করে মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন ও তার অভিযোগে। আপনারা সবাই দেখবেন তার লাইভটি, কোথাও কিন্তু গলা টিপে ধরার ঘটনাটি বলা হয়নি বা দেখানো হয়নি। আচ্ছা, ফৌজদারি কার্যবিধিতে প্রতিপক্ষকে জব্দ করার জন্য আমরা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ৩০৭ ধারা, যেটা উনি গলা টিপে ধরা, এটা বানোয়াট একটা কল্পকাহিনী সাজানো আমাদের আদালতের নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারপরও এই ৩০৭ ধারা এমন একটা ব্যাপার যেটাকে প্রমাণ করতে হলে পারিপার্শ্বিক সকল ধরনের সাক্ষ্য প্রমাণ ৩০৭ ধারাকে সাপোর্ট করতে হয়। এখানে আমাদের মেডিকেল সার্টিফিকেটটি ৩০৭ ধারাকে সাপোর্ট করেনি। আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা আছে, অভিযোগ সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করতে হয়। যেহেতু বাদীর এই মামলায় অতিরঞ্জিত এবং বানোয়াট তথ্য সংযোজন করা হয়েছে, সেহেতু স্বাভাবিকভাবেই অভিযোগের বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে। স্বাভাবিকভাবেই সন্দেহের সুবিধা বা বেনিফিট অফ ডাউট আমার আসামির পক্ষে যাবে। যেহেতু ফৌজদারি মামলা তদন্তের সময় আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ নেই, সেহেতু আসামি তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অবস্থান তুলে ধরতে পারেননি। আমরা আদালতে হাজির হয়ে আমাদের ডিফেন্স কেস তুলে ধরি এবং আদালত কিন্তু সন্তুষ্ট হয়েই আব্দুল্লাহ আল মামুন সাহেবকে জামিনের দরখাস্ত মঞ্জুর করেন। কিন্তু বাদীপক্ষ তখন থামেননি। বাদীপক্ষ একের পর এক মিথ্যা বানোয়ার তথ্য সাজিয়ে ওনার জামিনটা কিভাবে বাতিল করা যাবে সেটাই চেষ্টা করেছেন। আমি জামিন পেয়েছি সেটা ও মানতে পারতেছে না, ও এখনো চেষ্টা করতেছে কিভাবে আমার জামিনটা ক্যান্সেল হবে। মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, সাক্ষ্য প্রমাণ শেষ হলে আদালত চূড়ান্ত রায় প্রদান করবেন। এ অবস্থায় বিচারাধীন বিষয় নিয়ে কিংবা বিচার যেটা এখনো চলমান বিষয় নিয়ে আমাদের দুপক্ষের কারোই খুব বেশি কথা না বলাই ভালো। তবে আপনাদের কাছে আমি এটা বলে গেলাম, ক্ল্যারিফিকেশন দিয়ে গেলাম, মামলায় যা আছে ফিরিস্তি আকারে যে মেডিকেল সার্টিফিকেট আছে, আপনারা চাইলে আমি সেটাও আপনাদেরকে দিব, আপনারা দেখবেন। এবং আমি বলবো জাস্টিস ফর মামুন, আপনারাও সেটা বলবেন। কারণ হচ্ছে একটা মানুষকে মিথ্যা মামলা একটা দিলেই হলো না। আমরা আসলে সাধারণ মানুষ যারা আছি আমরা কিন্তু খুব ভয় পাই, আইন আদালতকে এত ভয় পায়, বলে যে আইন আদালত খুব খারাপ জায়গা। আসলে আইন আদালত খারাপ জায়গা না, আমরা মানুষেরাই না অনেক খারাপ। আমরা যদি ভালো হতাম তাহলে কিভাবে আইন আদালত খারাপ হয়? আমরাই তো একজনের নামে মিথ্যা মামলা দিই, তাই না? আমরাই দেই দেখেই কিন্তু মামলাটা হয়। আমরা আরেকজনকে শত্রুতা করে মামলাটা দেই, মামলাটা হয়। কিন্তু আমরা যদি ভালো হতাম তাহলে আইন আদালত আমাদের ভালো সুস্থ জীবনযাপনের জন্য কিন্তু বসে আছে। কিভাবে আমরা ভালো থাকতে পারি, কিভাবে আমরা সুবিধায় থাকতে পারি, আমরা কিভাবে ঝামেলাহীনভাবে থাকতে পারি। কিন্তু আইন আদালতকে যদি আমরা পার্সোনাল এনিমির জন্য আমরা ইউজ করি তাহলে আমি বলবো এটা খুবই ভুল হবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে মামলা সংক্রান্ত যদি কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা আমাকে করবেন। জানতে চাই সেটা হচ্ছে আমরা জানি যে মামুন এবং নায়রা একসাথে ছিলেন, এই যে একসাথে থাকা এটা কি বিবাহ বহির্ভূত ছিলেন তারা? এই বিষয়গুলো কি মামলায় উঠে এসেছে? আচ্ছা, আমার মক্কেল আব্দুল্লাহ আল মামুনের সাথে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তাদের সাথে হ্যাঁ আমি বলছি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা যদি বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে বিবাহ বহির্ভূত সম্পর্ক কোনোভাবেই মানে আমরা সাপোর্ট করি না, আইনগতভাবে সাপোর্টেড না ইসলামিক দৃষ্টিকোণ থেকে, না আইনগতভাবে। কিন্তু আমি আমার মক্কেলের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, উনি বলেছে আপু এগুলো আমরা কন্টেন্ট মেক করার জন্য, বানানোর জন্য আমরা অনেক কথাই বলে থাকি, যে গাড়িটা আমার না সে গাড়িটার সামনে দাঁড়িয়েও আমি বলি আমার। এগুলো শুধুমাত্র ওর আর আমার একটা জুটি আমরা সবার পর্দার সামনে একটা স্থাপন করেছিলাম, শুধুমাত্র বিজনেস খাতিরে আমরা এটা নিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করতাম, এবং এই জন্যই আমাদের সম্পর্কটা। এটা বিষয়ে মামুন সাহেব আরো ভালো ক্লিয়ার করতে পারবে আপনাদের। আর কিছু এই মামলা সংক্রান্ত
মামলা সংক্রান্ত আপনি লাইলে একটা প্রমাণ তুলে দিলেন যে আপনি এই যে পথচারীরা আসতেছে গাড়িতে ওইটা আমার একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, ওই ভিডিওটা শুধু ওই ভিডিও না, আরো অন্যান্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও ওরা ইউজ করছে, আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে। ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও, আপনার 4-5 বছরের আগের ভিডিও। একটা মানুষের সাথে নর্মাল মানুষ হিসাবে, আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না দেখে একটা মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগড়াঝাটি হয়, রাস্তার মাঝখানে হয়, কোনো পার্কে হয়ে যায়, কোনো অনুষ্ঠানে হয়ে ঝগড়াঝাটি হয়ে যায়। সো ওই ঝগড়াঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি, সেই দিয়াবাড়িতে যেয়ে আমি মার খেয়েছি। সেখানে আমি একটা মুখ দিয়ে একটা গালি দিই নাই, একটা প্রতিবাদও করি নাই, এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ করে নাই। তারাও খুশি হয়েছে, হা হা করছে। আমিও যদি আইনের আশ্রয়ও নেই নাই, বলছি ওরা খুশি, তো আমাকে মারছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, খুশি হয়েছে, খুশি থাকুক, এতটুকুতে আমি এনাফ ছিলাম। তারপরে যে আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে দৌড়াতে ছিল, লোহা না, ওইটা ছিল বাইক, আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে। পরে বললাম বন্ধু চল দুষ্টামি করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি। আচ্ছা, অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে, দেখবেন আপনার ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল, এই হ্যালো করেন। তারা তো ফেমাস না, আর আমাকে বাংলাদেশে মোটামুটি কিছু মানুষ চিনে। সো ওই ভিডিওর এমন অংশ আছে যেগুলো কেটে দিছে, যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম, এই দৌড়, বাস ড্রাইভার তো ভয় না পায়, আমাকে বলছে আরে আপনি মামুন ভাই না, আপনি তো আমি ভয় পাই না ভাই, আমি তো আপনার ভিডিও দেখি ভাই। তো এইরকম ছিল প্র্যাঙ্ক ভিডিওটা। এই ভিডিওগুলো লেলার কাছে আমি শেয়ার করছি, দেখাইছি, দেখো কত মজা করছি আজকে। এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে। আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লেলার উদ্দেশ্যে যে লেলা যেন আমাকে নিয়ে অন্য কোনো ধরনের নিউজ না করে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক, আমি ওকে নিয়ে নিউজ করবো না, ওর মতন আমি আমার মতন। আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব। আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী, কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে, ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল। একটা মানুষের একটা সম্পর্কের মধ্যে কিন্তু আচ্ছা মামুন ভাই এদিকে আচ্ছা সরি, বিষয় হচ্ছে গাড়ির ভিতরে যখন আপনারা মারপিট করছিলেন, ওই একটা ভিডিও দেখাইছিল, আসলে আপনার মুখে শুনতেছে গাড়ির ভিতরে কি ঘটেছিল? গাড়ির ভিতরে আমি অনেক সময় ড্রাইভার না থাকে যখন, তখন আমি নিজে ড্রাইভ করি। হ্যাঁ, ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম, আমি নিজে ড্রাইভ করতেছিলাম। তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে, ও আমার পাশের সিটে বসা, প্যাসেঞ্জার সিটে, আমি এই সিটে বসা, ওর আমার মধ্যে কথা একটা তর্কাতর্কি শুরু হয়ে গেল। একটা পর্যায়ে তর্কাতর্কি থেকে ও আমাকে হিট করলাম, এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম। তো নর্মাল বিষয়টা যখন হলো, তখন আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশকা করতেছে, তখন আমি চলে গেছি এখান থেকে। আমি কীভাবে যাবো, আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে, যতভাবে পারছে ততভাবে ছোট করছে, আমাকে লুবি বলছে। মানুষের আমার একটা মানিজ্যত আছে, ও বলে যে ওর মানিজ্যত নাই, মানিজ্যত থাকবে না, এখন আমার মানিজ্যত থাকবে না। আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তো আরো বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে, এগুলো যদি আমি তুলে ধরি, তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আমি কিন্তু চাই না কখনো কোনো প্রেস ভাই বলতে পারবে না যে আমি লেলাকে নিয়ে একটা খারাপ রিপোর্ট করছি বা একটা খারাপ মন্তব্য দিচ্ছি, কখনো দিই নাই। এখনো চাইলে দিতে পারি, আমার কাছে প্রমাণ আছে যে কেন ঝগড়া হয়েছে। আরেকটা জিনিস বললেন যে লাইলা আপনাকে পছন্দ করে, ভালোবাসে, আপনি ওই ভালোবাসার ওইটা ওর উপরে ভিতরে যদি ভালোবাসে, আপনি একজনকে ভালোবাসেন, তার ক্ষতি আপনি কেন করবেন? যাই হোক, আপনি ভুলে একটা মামলা করে ফেলছেন বা কেস করে ফেলছেন, হাইপার মুভমেন্টে আমি আপনাকে মারছি, আপনি রাগে করে ফেলছেন। হ্যাঁ, রাগে করার পরও কিন্তু এটা কাটার একটা ব্যাপার স্যাপার আছে। ও না কেটে ওইটা চালায় যাচ্ছে। আপনারা যখন প্রশ্ন করলেন মামলা কি করবেন, আমি চালায় যাবো, ও চালায় যেতে চাচ্ছে। তারপর চালাই যেতে চাচ্ছে। আমাদের যখন মোহাম্মদ আদালত আমাকে জামিন দিল, ওই জামিনটাও ক্যান্সেল করতে চাচ্ছে, প্রশ্ন আছে আমার। জি, আপনি বলেছেন মামলাটা এখনো চলমান রয়েছে। তো যদি চলমান অবস্থায় মামলার যদি দোষী সাব্যস্ত হয়, এবং তাহলে তার কি সাজা হতে পারে? যে কয়টা ধারা আপনি বলেছেন, সেই ধারায় মামলার কি সাজা হতে পারে? বিচারাধীন বিষয় নিয়ে কখনোই কথা বলা যায় না। আমি এটাও বলা উচিত না যে মামুনকে আমি খালাস করে বের করে আনতে পারবো, আবার এটাও বলা উচিত না যে সাজাটা এরকম হতে পারে। প্লিজ এই বিষয়ে যদি প্রশ্ন করেন, এটা খুবই আমার জন্য বিব্রতকর হয়ে যাবে। এবং আদালতে তো এই বিষয়গুলো এতটা হয় কি, আমরা তো দেখি এখন সোশ্যাল মিডিয়ায় সব কিছু দেখি, আইন আদালতের বিষয়, বিচারাধীন বিষয় নিয়ে এগুলো কথা বলা যায় না। তবে আমি আমার মক্কেলের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এবং আমি মামলা প্রাইমা ফেসি পেয়েছি দেখেই মামলাটা রিসিভ করেছি। আমি মনে করি আমার মক্কেলকে আমি জামিন একদম খালাস করিয়ে আনতে পারবো, এবং আপনাদের সবার দোয়া থাকলে, দেশবাসীর দোয়া থাকলে অবশ্যই হবে। এবং আমরা মনে করছি, আমরা যারা আইনজীবীরা এই বিষয়টা নিয়ে আমরা যারা আলোচনা করেছি, আমরা যারা স্টাডি করেছি মামলাটা নিয়ে, আমরা দেখেছি মামলার যে অবস্থা, তাতে মামুন সাহেব অবশ্যই খালাস পাবেন। ভালো থাকবেন সবাই। আরো কিছু প্রশ্ন থাকলে
আমি ওর সাথে যে একটা রিলেশনের পরও একটা বিজনেসের একটা সম্পর্ক ছিল, ওইটাও এখন থেকে আর রাখবো না। আমি আর আমাকে জীবন আর ওর সাথে দেখবেন না। যদি আমার এতে জেল খাটতে হয় তাও আমি জেল খাটবো, কারণ ও এর মধ্যে কিন্তু অনেক জায়গায় আমাদের কোর্টেও কিন্তু বলছে যে আমি নাকি এইগুলো নিয়ে ব্যবসা করি, এগুলো নাকি আমার ব্যবসা। তো আমি যদি বলতে চাই ব্যবসায়ী আমি না, ব্যবসায়ী ও ব্যবসা করে সব জিনিসপত্র নিয়ে, মানুষের ইমোশন নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে এগুলো ব্যবসা করে ও। ঠিক আছে, এগুলো প্রমাণ আমার কাছে আছে, যথাযথ প্রমাণ। আপনারা যদি চান আমি দেখাইতে পারবো, কোনো প্রবলেম আরেকটা বিষয়, আপনি লাইলার সাথে না। এইগুলো তো কিছু না, এগুলো তো হচ্ছে পার্সোনাল সম্পর্ক, এগুলো আলাদা বিষয়। আমি একটা মানুষকে ভালোবাসি, একটা মানুষ আমাকে ভালোবাসে, ওর সাথে আমি ভালোভাবে কন্টেন্ট করি। অ্যাজ এ কো আর্টিস্ট ও আমার খুব ভালো মানুষ ছিল, কিন্তু ওর কাছ থেকে আমি এগুলো আশা করিনি কখনো যে এগুলো করছে। আর ওই যে বাড়িটারি লিখে নেওয়ার ব্যাপারটা, বাড়িটারি লিখে ও তো একটা প্রেস কনফারেন্সে বললো, কার এখানে কে যেন ছিল, ওনারা আপনাদের মধ্যে একজন ছিল যার কি বলে, আর মিডিয়াতে বললো যে আমি যে বাসায় থাকি এটা আমার বাবার দেওয়া বাড়ি, এই বাড়িটা মামুন চায় না। ও নিজের মুখে বলছে, এটা নিয়ে তার প্রশ্ন কিছু নাই। তো আমি ওর কখনো ওর কোনো সম্পত্তি আমি লিখে দিতে বলি নাই, এটা হচ্ছে টোটালি বানোয়াট, ফেক। এটা ও নিজেও বলছে একটা নিউজ চ্যানেলে। আর যে ব্যাপারটা ছিল একটা বাড়ি নিয়ে, সেটা হচ্ছে যে আমরা দুজনেই একসাথে লাইভে বলছি, দুজনে একসাথে অনেক সংবাদ সম্মেলনেও বলছি যে আমরা পরিকল্পনা করতেছি একটা বাড়ি করব, নিজেদের একটা বাসা থাকবে, সুন্দর বাসা থাকবে, যেটা হচ্ছে যে আমাদের নিজেদের থাকবে। এটা তোর বাবার কি বলে, এটা তোর বাবার বাড়ি, যেটা থাকবে ওটা হচ্ছে আমারও বাড়ি থাকবে। আপনার ধারাভাষ্য অনুযায়ী যে এক মিনিট, আপনার ধারাভাষ্য অনুযায়ী মানে লাইলা অনেক কিছু মিথ্যা বলছে, আপনি অবশ্যই। মানে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন? না, আমি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, কিন্তু সে যদি এক্সট্রিম লেভেলের করে অবশ্যই আমি আইনের এই সাহায্য বিষয়ে নিব। আমি একটু বলছি। সেটা হচ্ছে আমি যেহেতু মামলাটি আমার ঘাটাঘাটি করতে হয়েছে, তার কারণে আমিও অনেক লাইভ, অনেক ভিডিও, অনেক কিছু আমাকেও দেখতে হয়েছে। তবে আমি আজকে থেকে সবাইকে সাবধান করে দিচ্ছি, আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যদি এই ধরনের অপপ্রচার, যেমন ওনার ফ্যামিলি নিয়ে এমন বাজেভাবে কথা বলা হয়েছে। আসলে হ্যাঁ, আমি দেখেছি মামুনের ফ্যামিলিতে, আপনারা জানেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে মামুন। সেটাই, আমি মামুনকে সহানুভূতি দেখিয়ে মামুনের পাশে দাঁড়িয়েছি। এখানে কিন্তু আমার কোনো ইকোনমিক্যাল কোনো মানে একদম সত্যি বলতে যেটা ওরকম কোনো আর্জেন্সি নেই যাতে আমি মামুনকে সাপোর্ট দিব। ওনার মা আমাকে, ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনাদের ফ্যামিলিটা আমি যেটা দেখেছি, আসলে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হচ্ছে উনি। অনেকেই জানে ওনার তো এই ভাই, বিষয়টা। ওনারা ফ্যামিলি তিনজন মেম্বারই মনে হয়, তিনজন তিনজন, হ্যাঁ, আমার ভাই, ওনার বোন, বাবা ভাবি। অসুস্থ, ওনার মা বয়স্ক। আসলে এই মামুন এত ছোট বয়সে, যে বয়সটা মানুষের পড়াশোনা করার কথা, তখন কিন্তু সে ফ্যামিলির জোয়ালটা কাঁধে তুলে নিয়েছে। এই বিষয়টা একদম দেশবাসীর কাছে আমি ক্লিয়ার করতে চাই যে এত ছোট একটা মানুষ এইটা যে করেছে সাহস করে। দেখেন, অনেক স্টাবলিশ মানুষও কিন্তু এটা করার সাহস পায় না। মা বাবার দায়িত্ব, ভাই বোনের দায়িত্ব, কার ছোট ছোট কোন চাওয়া পাওয়াগুলো দরকার, এটা যে উনি করেছে সাহস করে, আমি এটার জন্য আমি ওনাকে স্যালুট জানাই। এবং আমি আশা করব যে মানে উনি একটা নতুন বিজনেস শুরু করেছে আমাদের মাসুদ খান বিউটিজন মাসুদ ভাইয়ের সাথে। আমি আশা করব উনি ওনার বিজনেসটা সুন্দরভাবে চালাবে। উনি নিজের পায়ে যেভাবে দাঁড়াতে হয়, উনি ওনার সলভেন্সি নিজে মেক করবে, কারো উপরে আর উনি দ্বারস্থ হবে না। এবং উনি যদি অতীতে কোনো ধরনের কোনো ভুল কাজ করেও থাকে, ভবিষ্যতে আর করবে না। এটা আমি 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 তার বড় বোন হিসেবে আপনাদেরকে এটা এনশিওর করতে পারি। মামুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন, আপনি মামলা উঠানোর জন্য লাইলাকে বলি অনেক প্রকার অনেক হুমকি কিংবা অনেক হুমকি তো আমি কখনো দিচ্ছি না। ওকে প্রমাণ করতে বলেন, ওকে প্রমাণ করতে বলেন যে আমি ওকে হুমকি দিয়েছি বা হুমকি আসতেছে। ও যে দেখলাম আমি প্রেস কনফারেন্সে বললো যে আমাকে মামলা ওঠানোর জন্য হুমকি দিচ্ছে। তারপর ওর প্রত্যেকটা শেয়ারে জাস্টিস ফর লায়লা, তারপর প্রত্যেকটা শেয়ার এমনভাবে যে আবার অনেক শেয়ারে বলতেছে যে আমার এই ঘটনায় আপনারা কান্নাকাটি করছেন। এতদিন এগুলো হয় না, এখন হচ্ছে। কারণ কি? কারণ আমি ওর অনেক কিছু জানতে পারছি, জানার পর আমি চলে আসছি। ও যখন দেখলো যে আমাকে এইভাবে আর মুখের ভাষায় আমাকে নিতে পারবে না, ও চাচ্ছে এখন মামলা করে আমাকে একটা হেনস্থ করে আমাকে এক কথা ব্ল্যাকমেল করতেছে। আপনাকে যে আপোস করার কথা বলছে বারবার, আমাকে আজকেও কিন্তু আপোস করার কথা বলছে যে আমরা আপোস করে ফেলি, আমরা একটু বসি, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করি, কথাবার্তা বলি, সবকিছু ঠিক করি। কিন্তু যেহেতু আমাকে কাঠগড়ায় নিয়েই ফেলছে, আমি আর এখান থেকে ব্যাক আসতে চাই না, ফিরে আসতে চাই না। আমি প্রথমে ওকে বলছি আপোস করি, কিন্তু আপোসের 2টা শর্ত দিছে আমাকে, যে শর্তগুলো প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো, আমার মোবাইলে আছে। ওইখানে আমাকে শর্তগুলো দিছে যে এক, ওর সাথে আগের মতো থাকতে হবে, কন্টেন্ট করতে হবে, আমাকে দিয়ে ব্যবসা করবে আর কি, এক কথায় সেই ব্যবসাটা আবার করতে চায়, ওর সাথে থাকতে হবে, অথবা ওকে 90 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। এটার প্রমাণ আমার কাছে আছে। সবাই জানে যে আপনাকে দিয়ে লাইলা মানে ভাইরাল হয়েছে, সবাই জানে, কিন্তু ও তো খুব বুক ফুলায় বলে
যেটা যে মামুনকে আমি তৈরি করছি, মামুন এই পর্যায়ে আমার, মামুন একটা বান্দরকে যেভাবে ছবি তুলতে যায় মামুন সে তুলতে যায়, এই সমস্ত কথাবার্তা বলার সময় ওর আসলে লজ্জাবোধ যে নাই, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ ওকে নিয়ে আমি কখনো একটা নেগেটিভ নিউজ করি, নেগেটিভ কথা বলি নাই, কিন্তু ও এই সমস্ত কথাগুলো বলছে একটা হেটার্সের কাছ থেকে। এগুলো আমি আশা করি না যে একটা হেটার্স এই সমস্ত কথা বলবে। আচ্ছা, আপনাকে 90 লাখ টাকা জরিমানা কেন দিতে হবে, এটা কেন বলেছেন? এটা নইলে উনি এই মামলা আপোষ করবে না, মামলা আপোষ করবে না। উঠাবে না। তবে মামলা আপোষ করার দরকার নেই, উনি মামলা যেটা লিখেছেন মামলাটা এমনি মিথ্যা প্রমাণিত হবে আমরা আশা করছি। এই যে এটা ওনার মামলা স্ক্রিনশট, এই যে আমার উঠানোর হোয়াটসঅ্যাপে, দরকার নেই। সরি নাম্বারটা একটু হাইড উনি করি। কন্টেস্ট করুক, আমরাও রেডি, এই যে উনিও নাম্বারটা, কন্টেস্ট এই যে করুক। এখানে ও লিখছে আমাকে, আচ্ছা মামুন, আমি স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দেব। আপনার সাথে কি লায়লার কোনো ধরনের লেনদেন আছে কি? লেনদেনের তেমন কিছু না, ওর সাথে কোনো কন্ডিশন দিয়ে আমি ছিলাম না। ও অ্যাজ এ ডাইহার্ট ফ্যান ছিল আমার। ও কিন্তু সবসময় সব প্রেস কনফারেন্সে বলছে আমি মামুনের বিগেস্ট ফ্যান, আমার মতন ফ্যান কেউ নাই। তো অ্যাজ এ ফ্যান হিসাবে ও যা যা গিফট করছে, যেমন আমাকে একটা গাড়ি গিফট করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর হচ্ছে আপনার কি বলে একটা মোবাইল সোবাইল, মানে ছোটোখাটো অনেক কিছুই আছে, এরকম অনেক গ্যাজেট ম্যাজেট গিফট করছে আমাকে। তো আমি এইভাবে কাউন্টেবল করে, আমি একজন সৎ মানুষ, আমার মধ্যে কোনো প্যাচগোজ নাই ভাই, আমি কোনো প্যাচগোজ নিয়ে কথাবার্তা বলি না। আমি বলছি হ্যাঁ ও আমার পিছনে ব্যয় করছে, এমন না যে আমি ওর কাছে আদায় করছি বা আমি সেটা চেয়ে নিছি, invest করা এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনে। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা গাড়ি গিফট করছে, তারপরে এমনিতে আমার স্পেশাল ডেগুলোতে আমাকে কিছু কিছু গিফট করতো। সো এরকম ইনভেস্ট করছে। এটা ও আমার পিছনে যেটা ইনভেস্ট করছে তার চেয়ে বেশি কিন্তু ইনকাম করছে। ওর যে পেজ থেকে ইনকামগুলো হয় সব টাকাগুলো কিন্তু ওর নিজের অ্যাকাউন্টে যায়, এটা কিন্তু আমার অ্যাকাউন্টে আসে না। আমার পেজে আমি কন্টেন্ট না দিলেও ওর পেজে কন্টেন্ট যায় অলওয়েজ। ও ব্লগ করে, ও লাইভ করে, সবসময় কিন্তু আমি ওরে অ্যাপ্রিশিয়েট করি। আর যতবার ওর পেজ চলে যায়, যতবার নষ্ট হয়, এবার যে ওর পেজ চলে গেছে, এই পেজটা এনে দিছিও আমি কষ্ট করে। আর ওর প্রথমবার যখন মনিটাইজ চলে গেছে, ভিডিও চলে গেছে, এইগুলো এনে দিছি আমি। ওর টিকটক আইডি একদিন কি করছে, ওর টিকটক আইডি হ্যাকারকে দিয়ে দিছে, হ্যাকারকে পাসওয়ার্ড কোড সব কিছু দিয়ে দিছে। কি কেন? লোভে। হ্যাকার বলছে যে আমি তোমাকে ভেরিফাই করে দিও তোমার টিকটক অ্যাকাউন্টটা, তুমি আমাকে শুধু কোড দাও। তো ওর কাছে 2বার কোড আসছে, ও 2বার কোডগুলো দিয়ে দিছে লোভে পড়ে। এতটা লোভী যে লোভে পড়ে দিয়ে দিছে। কোড দেওয়ার পর ওর টিকটক অ্যাকাউন্ট চলে গেছে। তারপর আমি সাথে সাথে, তখন তোর সাথে আমার ঝগড়া ছিল, ওর সাথে ঝগড়া করে আমি বাসায় চলে গেছি। সাথে সাথে এসে আমি যেভাবে পারছি আমার সর্বোচ্চ চেষ্টা করো টিকটক অ্যাকাউন্ট এনে দিচ্ছি। আমি কখনো ক্ষতি চাইনি, কখনো ক্ষতি করিনি। আজকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ আমার দেয়ালে পিঠ থেকে গেছে। আরো অনেক কথা আছে যে তথ্য ফাঁস করলে ওরে এই মুখোশের পিছনের আসল রূপটা দেখতে পারবেন আপনারা। আরো অনেক স্ক্রিনশট আছে, অনেক ভিডিও আছে, অনেক পিকচার আছে, যেগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন এই লেলা কোন লেলা। এই লেলা যে চুপচাপ করে থাকে, শান্তশিষ্ট থাকে, এই লেলা কি সেই লেলা? আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে লেলাকে এতটা ভালো মনে করতাম, এতটা নরম মনে করতাম, এতটা, মানে আপনারা অবাক হয়ে যাবেন যদি আপনি ভিডিওগুলো আর স্ক্রিনশটগুলো আপনারা দেখেন। এই ইনশাআল্লাহ এগুলো আমি দেখাবো যখন আমার দেয়ালে পিঠ থেকে যাবে একদম। এই যে আপনি বললেন 90 লাখ টাকা উনি দাবি করতেছে, জি। হ্যাঁ, তাহলে কি উনি শুধুমাত্র লোভে পড়ে আপনার কাছে এত প্রেসার ক্রিয়েট করতেছে? অবশ্যই সে 2টা কন্ডিশন দিছে যে 90 লাখ টাকা দিতে হবে, না হলে আমার সাথে থাকতে হবে, অথবা আমি আপোষ করবো না, আমি মামলা তুলবো না। তো আমি বলছি আমি কোনো কন্ডিশন দিয়ে কারোর সাথে কোনো সম্পর্কে জড়াতে পারবো না, কারণ ভালোবাসাটা মন থেকে আসে, এটা টাকা পয়সা বা কন্ডিশন জোর করে হবে না, এটা ব্ল্যাকমেল করে। আমি আমার সোজা কথা, যদি প্রয়োজন হয় আমি জেল খাটবো, তারপরে আমি হচ্ছে যে ওর কাছে যাবো না। আচ্ছা, আপনি সেলুন উদ্বোধন করার সময় আপনি বাসায় নিয়ে গিয়েছিলেন কিছু লোক, করার পরে আবার আপনি তাকে সেলুন উদ্বোধনের জন্য নিয়ে এসেছেন, কিন্তু সে বলতেছে আপনি তাকে ইউজ করেছেন। আমার কাছে তো ভিডিও আছে, আমি যখন ওর বাসায় গেছি, ও ফোর্স করতেছে আম পাড়ার জন্য, ও ফোর্স করতেছে বসার জন্য, ও ফোর্স করতেছে খাওয়ার জন্য, ও ফোর্স করতেছে ড্রেস পরার জন্য। এগুলো ভিডিও আমার কাছে আছে। আমার ভাই একটা সোহেল ব্যাক করে রাখছে ভিডিওগুলো, আমি ভিডিওগুলো দেখাতে পারবো আপনাদেরকে, যে আমি আম পাড়তেছি উঠাও, আমার পা ধরে জড়ায় দাঁড়া আছে, আমার পা জোড়া ধরে দাঁড়ায় আছে, যে তুমি পড়ে যাবা, যার নাম পড়ে যাবা, হ্যান তেন। তখনও কিন্তু ওর এগুলো চলতেছে। হ্যাঁ, এর মধ্যে কিন্তু এর আগেও কিন্তু আমার একটা বড় ভাইয়ের মাধ্যমে ও কিন্তু বসছে একটা রেস্টুরেন্টে বসে কিভাবে মামলা তুলবে না তুলবে এগুলো বলছে। কিন্তু এমন একটা ডেট দিচ্ছে আমাকে, বলে স্যাটারডে, শনিবার, যেন বন্ধের দিন, সরকারি বন্ধের দিন, সেই দিন আমাদেরকে বসাচ্ছিল। আচ্ছা, আপনার সেলুন উদ্বোধনের দিন যেন আপনার গায়ের ঘাম মুছে দিয়েছে, তাহলে এটা কি আপনার ভালোবাসা নাকি আসলে এটা কি ক্যামেরার সামনে আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে? এটা তো ওরে প্রশ্ন করতে পারেন আপনি, যে আপনি ওর আপনার দৃষ্টিতে এখন কি মনে হচ্ছে? আমার দৃষ্টিতে তো অভিনয়, ও তো কত বড় অভিনয় বাজ, আপনি এটা তো বিশ্বাস করতে পারবেন না। ও আবার প্রেস কনফারেন্সে বলছে যে আমাকে বাইকে দেখছেন, বাইকে উঠেছি, উঠে সামনে নামাইছে। কত মিথ্যাবাদীও, আমার কাছে প্রুফ আছে, আমার কাছে ভিডিও আছে, যেখানে আমরা হচ্ছে শেফ টেবিলে নিয়ে গেছি ওকে, আমি শেফ টেবিলে নিয়ে যে আমি ওরা বায়োস্কোপ দেখালাম, আমরা খেতে বসলাম, সবকিছু আমার কাছে আছে। ও কিভাবে ওই জায়গায় অস্বীকারটা করলো যে আমি ওকে রাস্তায় ফেলা চলে গেছি। দেখাই একটু আপনাদেরকে, একটা মিনিট, কোথায় গেল ওইটা বায়োস্কোপের ভিডিওটা? আপনি তাকে আচ্ছা, নিয়ে আসছেন, ভিডিওটা পড়া। আরেকটা অভিযোগ ছিল আপনি তাকে নিয়ে আসছেন তার গাড়িটা ইউজ করার জন্য, আর আপনি না, তার গাড়ি কেন ইউজ করবো আমি?
আমি যদি হেঁটেও ঢুকি আমি প্রিন্স মামুনি, আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি। এই মানুষগুলো কিন্তু লেলার কথায় আসে নাই। সব মানুষ, আপনারাও কিন্তু জানতেন না যে লেলা থাকবে এখানে। লেলা কিন্তু সারপ্রাইজ ছিল। লেলা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না। সো আমি আমার ফ্যান পেজদেরকে, আমার ফ্যান পেজ যারা আছে, যারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন, আমার সাথে দেখা করবেন, আমার সেলুনটা দেখে যাবেন। সবাই আসছে। অ্যান্ড লেলা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই, তুমি আমাকে নিয়ে যাও, আমি যেতে চাই, তোমার সাথেই যেতে চাই, আমি তোমাকে নিয়ে যাও। যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে, কোনো সমস্যা নেই আমার, কারণ আমি প্যাচগোজ নাই আমার মধ্যে ভাই, আমার মধ্যে হিংসা এত কিছু নাই। ও এত বদনাম করছে, তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি। ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে, আরো বড় ভাইদের গাড়ি আছে। আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখনই। আমি যদি এখন বলি এখনই একটা মার্সিডিজ দিয়ে যাবে, যেটা ছাদ খোলা, ছাদ থাকবে না কোনো, দিয়ে যাবে এখন। এমনও বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি গ্র্যান্ড ওপেনিং এ যাবো, আমাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য আপনার গাড়িটা দেন, দিয়ে দিবে। তো আমার ওর কাছে যেতে হবে কেন? সে আমার বদনাম করছে। ওর উদ্দেশ্যে আমার কিছু বলার নাই। আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, তুমি যা করছো খুব ভালো করছো, ভালো থাকো, সুস্থ থাকো, তোমার শুভকামনা করি আমি। অনেক বড় হও জীবনে, তোমার ফ্যান পেজ নিয়ে অনেক ভালো থাকো। তোমার অনেক বড় একটা এখন ফেসবুক পেজ হয়েছে, অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে, তোমার অনেকগুলো অ্যাকাউন্ট হয়েছে যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার। তুমি একজন সেলিব্রিটি মানুষ, তুমি অনেক বড় থাকো, তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো, ওগুলোর পিছনে আমার কোনো হাত নাই। সো ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ক্ষতি করার চেষ্টা করো না, কারণ সবসময় সত্যের জয় হয়, মিথ্যার কখনো জয় হয় না, সত্যেরই জয় হয়। একসাথে থাকবেন কিনা? আল্লাহ ভাই, আমি কান ধরছি, প্রয়োজন নাকে খত দিব, ঠিক আছে? আমি আর ওর সাথে নাই, মানে এটা কি ধরেন কোনো ধরেন কোনো কিছু উদ্বোধন করতে গেলে বা কোথাও কি আপনাদের কোথাও না। আমাকে যদি 1 কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো, সেখানে আমি রিজেক্ট করে দিব। আচ্ছা মামুন ভাই, একটা জিনিস বলছিল যে আপনি প্রচুর ড্রিঙ্কস করে এগুলো ড্রিঙ্কস করে, আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি, আমি নেশা করে থাকি, এটার পিছে দায় হচ্ছে ও। কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো, ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো, এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না। আমার কাছে ও যে ড্রিঙ্কস করতো এগুলোর ভিডিও আছে, ও যে ড্রিঙ্কস করে, ও আমার ড্রিঙ্কস করা তো পরের কথা, ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে। এই যে ড্রিঙ্কস করছে ও, হ্যাঁ। তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে, আমি দেখাই আপনাকে, এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে, হ্যাঁ। এগুলো কিন্তু আরো অনেক প্রমাণ আছে, অনেক কিছু আছে আমার কাছে। এগুলো আমি চাই না প্রমাণ করতে, প্রুভ করতে চাই না, আমি কারো ছোট করতে চাই না। আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুভ করবো, প্রিন্ট আউট করে রাখছিলাম, কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না, তাই আমি করলাম না এগুলো। মামুন ভাই, লায়লাকে অনেকবার প্রশ্ন করা হয়েছে এবং আপনাকেও প্রশ্ন করা হয়েছে, মানে আপনারা স্বামী স্ত্রী কিনা? না, আমরা স্বামী স্ত্রী না। একই উত্তর দিয়েছে প্রত্যেকবার যে আপনাকে সঙ্গে নিয়ে তিনি এই বিষয়টা ক্লিয়ার। সঙ্গে নেওয়ার কিছু নেই, আর সঙ্গে আমাদেরকে দেখবেন না, আমাকে দেখবেন না। আমার যদি জেল খাটতে হয় তারপর আমাকে দেখবেন না। জেল খাটতে হবে। আপনার কি স্বামী স্ত্রী? হ্যাঁ, আপনি একটু ক্লিয়ার করবেন। না আমরা স্বামী স্ত্রী না, আমি অবিবাহিত, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু লায়লা অবিবাহিত না। এটা একটা হিন্দি দিয়ে রাখলাম আপনাদেরকে, এটা প্রমাণ অন্য একটা সময় দিব, যখন আমার দেয়ালে ফিট থেকে যাবে আরেকটু, তখন আমি সবকিছু প্রমাণ দিব। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে আমাদের দুজনের একটা বাড়ি হবে, অথচ বললেন যে আমরা বিজনেস পারপাসে, হ্যাঁ বিজনেস পারপাসে তো বিজনেসম্যান নাকি একসাথে করে না? মামুন ক্যামেরা দেখেন। বিজনেস পারপাসে আমরা মানে একসাথে হয়েছি। অবশ্যই। আবার বললেন যে ভালোবাসাও আছে, হ্যাঁ অবশ্যই। আসলে কোনটা বিজনেস ভালোবাসা? আমার দিক থেকে আসলে ও আমাকে যে ফেসটা দেখাইছে, আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে। ও যে বিজনেস করে এটা আমি কখনো চিন্তা ভাবনা করি নাই। আমি কখনো এটাও বলি না যে আমার কারণে তোমার ফ্যান পেজটা হয়েছে, আমার কারণে তোমার এই অ্যাকাউন্ট সেটা হয়েছে, এগুলো আমি কখনো বলি নাই। তো আমি সবসময় বলি তোমার নিজের চেষ্টাতে হয়েছে, তোমার নিজের যোগ্যতাতেই হয়েছে, আমার কিছুই না আমি এখানে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি আমার দিক থেকে মানতাম যে ওকে ভালোবাসি, কিন্তু এটা আমি অ্যাবসলিউটলি রং। আমরা দেখি যারা জুটিবদ্ধ হয়ে কাজ করে, দুজন দুই জায়গায় থাকে, কাজের সময় এক জায়গায় এক হয়। কিন্তু আপনারা আমরা দেখতাম যে একই ফ্ল্যাটের মধ্যে থাকতেন, হ্যাঁ, ওদের আমি বলি একই গাড়ির মধ্যে আপনাদের মারামারিটা হলো। আচ্ছা, একজনের সাথে বিজনেস পারপাসে যদি সম্পর্ক থাকে, তাহলে এই ধরনের যে হাতাহাতি, এই ধরনের হাতাহাতি শুধু আমরা দেখি যে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। না, আপনি এখন নতুন করে যদি প্রশ্ন করেন শুধু কি বিজনেসের সম্পর্ক, তাহলে তো আপনি বোকা। কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল, একটা ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, আমি নিজেই তো অনেক প্রেস কনফারেন্সে বলছি, হ্যাঁ ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা। ও তলে তলে এটা বিজনেস করছে আমাকে দিয়ে ব্যবসা করছে, আমার এক কথা এটা। তুমি জানতা যে লাইলার এর আগে দুই তিনটা বিয়ে হয়েছে? না, আমি জানতাম না। আমার একটা নিউজ আছে, এটাও আমি রাখছি, আপনাদেরকে একটু শুনাই। আমি একটু শুনাই, কই গেল নিউজটা, আমি একটু শোনাই আপনাদেরকে, আপনি একটু জাস্ট শুনেন। দাঁড়ান, আমি হোয়াটসঅ্যাপ থেকে বের করে শোনাচ্ছি।
মানে বাচ্চার বিষয়গুলো তুমি জানতা না? আমি একটা মিনিট, আমি জাস্ট এটা ক্লিয়ারিফাই করি আপনাদেরকে, এটা শুনেন। লাইলার যদি একটা নিয়ম থেকে থাকে, আমরা জানি আছে, যদি জানি অথবা না জানি, আপনি কি তাকে করবেন? প্রথম থেকে আমার ক্লিয়ারিফাই করা আছে যে আমি বিবাহিত মহিলা পছন্দ করি না, ঠিক আছে? এটা কিন্তু কিছুদিন আগে জায়গা ফেমে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি, ওর সামনে কিন্তু, এটা কিন্তু বসার আগে চলে না, ও কিন্তু আমার সামনে বসে আছে, আমার কথাটা শোনার পর করে হয়তো বা তোমাকে এই তথ্যগুলো কখনো না, কখনোই আমার সাথে শেয়ার করে না, কখনোই না। এখনো বলে এগুলোর কাজিনের মেয়ে, এটার কাজিনের বাচ্চা, এগুলোর কাজিন, এখনো অস্বীকার করে, এখনো স্বীকার করে না। এখন স্বীকার করে না? তার মানে না। তোমার সাথে প্রতারণা করা হয়েছে আমার সাথে, অবশ্যই প্রতারণা করা। প্রতারণার পরেও তোমার সেলুন উদ্বোধনে কেন নিয়ে আসলো? আমি তো আসলে ওর মতন, আমি তো জানি তোমরা মিলে গেছো। ওর মতো মাইন্ডের মানুষ তো আমি না, আমি তো অন্যরকম মাইন্ডের মানুষ। আমি আপনাকে বললাম আমার মধ্যে কোনো ভেজাল নাই। ও যখন বলছে, আমার যেদিন গ্র্যান্ড ওপেনিং, ওরা আমি জাস্ট দাওয়াত দিয়ে রাখছি, আমাকে আরিফ ভাই বলছিল আপনি কি লেলাকে দাওয়াত দিবেন না? আমি বললাম ঠিক আছে, আপনার নিউজের মাধ্যমে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ওরে সরাসরি দাওয়াত দিই নাই প্রথমে। তারপর এর মধ্যে কিন্তু বড় ভাইয়েরা আমার যারা আছে তারা লেলার সাথে কন্ট্যাক্ট করলো। লেলা কিন্তু বারবার আমার বড় ভাইদেরকে ফোর্স করে আমার সাথে মিট করার জন্য, আমার সাথে কথা বলার জন্য, কনসাল্ট করার জন্য বিষয়টা। তো বড় ভাইরা কি করবে, একটা পর্যায়ে ডেকে নিয়ে যায়, যখন ডেকে না নেয় তাদের বিরুদ্ধে আবার উল্টাপাল্টা গিবত করে। মামুন একটু মানে আমার প্রশ্ন তুমি যা হবে না, মন খারাপ করো। জি বলেন, সমস্যা নেই। এই যে লাইলার যে এজ, তোমার যে এজ, এই এজে যে তোমরা একসাথে থাকতা, তোমরা কি মনে করো না এটা হচ্ছে সামাজিক একটা অবক্ষয় সৃষ্টি? না, না, তোমাদেরকে আইডল ভাবে হয়তো অন্য ছেলেমেয়েরা, তোমার বয়সের ছেলেমেয়েরাও এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে, তোমাকে আইডল ভেবে। এটা তো খারাপ কিছু না, এটা তো খারাপ কিছু না। আমরা তো অবৈধ কিছু করতেছি না, আর অবৈধ কিছু শিখাইতেছি না, স্মাগলিংও শিখাইতেছি না। এখানে বিষয় হচ্ছে ভালোবাসার বিষয়টা। আপনার আমাদের যদি ইসলামিক দিকেও যান, ওদিকেও কিন্তু এই বয়সের পার্থক্যটা আছে। আবার এমনিতেও আসলেও এগুলো পার্থক্য আছে, এগুলো থাকেই, বয়সের পার্থক্য কোনো বিষয় না। অবশ্যই ওর সাথে একটা ভালো সম্পর্ক ছিল আমার, আমি এখনো স্বীকার করি। অবশ্যই ভালোবাসতাম, কেন বাসতাম না? একটা মানুষের সাথে ভালো না বাসলে 4টা বছর একসাথে কাজ করা যায়, একসাথে কন্টেন্ট করা যায়। আমরা একসাথে কন্টেন্ট করেছি, ওর মিলিয়ন প্লাস ফলোয়ার, আমার চেয়ে বেশি ফলোয়ার ওর 1.1 মিলিয়ন, আমার মাত্র 1 মিলিয়ন। আর আমার টোটাল যত সাইট আছে সব সাইটগুলো মিলে আমার 2 কোটি ফলোয়ার্স আছে, 2 কোটি কাউন্টেবল। আর অন্য যারা আছে, যারা মোবাইল ইউজ করে না, যারা ফলো করে না, শুধু দেখে, এরকম ফলোয়ার্স তো অভাব নেই বাংলাদেশে। ঘটনা অনেক ঘটছে, এর আগেও মারামারি আলাদা হ্যাঁ, কিছুদিন আগেও বাসা অনেক হয়েছে। এর মধ্যে দেখেন আপনি 6 মাস পরে কি তোমরা আর এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ওকে, আমরা একটু আবারও না, আমি তো বলে দিলাম আমার আর কোনো ইচ্ছা নেই। আচ্ছা মামুন, আপনার পেজে সম্ভবত পরশুদিন 1 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে। শেষ সুবাদে কিন্তু লাইলা আপনাকে উইশ করেছে, আপনি উইশটা দেখেছেন কি? আমি দেখেছি এবং আপনাকে থ্যাংক ইউ বলেছি আমি। এখন হচ্ছে ও যেদিন আমাকে কংগ্রাচুলেশনটা বললো, ওই দিনও কিন্তু ভিডিওটা করার আগে আমার গিবত গাচ্ছিল, আমার বদনাম করতেছিল লাইভে, ভিডিওতে আমি দেখছি, প্রজেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতেছিল আমি খুব বাজে মানুষ, এটা সেটা। আসলে যতই চেষ্টা করুক সত্যকে কখনো ডাকতে পারবে না, সত্য সত্যই থাকবে। মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকে, ঝগড়া যে ভিডিওগুলো দেখে যেগুলো 4-5 বছর আগের ভিডিও, রংপুরের ভিডিও, আর তারপর তাই আপনার বিয়াবাড়ির ভিডিও, এইগুলা নিয়ে, তো ওইগুলা তো আর বাস্তব জীবনে না, এগুলোই চলবেই, এগুলো হবে। আর আমার সবাইকে এখন হচ্ছে যে ওর সাথে আমার রিলেশন ব্রেক হয়েছে প্রায় 2 মাস হয়ে গেছে। এই 2 মাসের মধ্যে কিন্তু আমি অনেক জায়গায় যেয়ে থাকছি, এমনও বলছে ও প্রেসে এসে যে আমি বস্তিতে যে থাকছি, বস্তি যে থাকি কোনো সমস্যা নেই, এটা আমার বন্ধুর বাসাটাকে বস্তি বলছে, যদি বন্ধুরা বস্তিও হয় তাও আমি কমফোর্টেবল, ওর বাসার চেয়ে ভালো আছে। ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ, ওর মানুষের চেয়ে ভালো আছে। তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাচ্ছি। এই জন্য আমি আমার একটা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি, যেটা নাম হচ্ছে প্রিন্স কাট সেলুন। এটা যমুনা ফিউচার পার্কের সাইডেই, আপনার পকেট গেটে, নতুন পকেট গেটে, বসুন্ধরা রোডে প্রিন্স কাট সেলুন। সবাই আসবেন, আপনাদের সবাইকে দাওয়াত করলাম, আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয়, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর দোয়া রাখবেন, আর কিছুই না, আর কিছু না। ডিসকাউন্ট থাকবে, অনেক ডিসকাউন্ট থাকবে। 400 টাকার প্যাকেজ আছে, 400 টাকার প্যাকেজে আপনারা পেয়ে যাবেন হেয়ার কাট, হেয়ার ওয়াশ, হেয়ার সেট আপ, ব্রাইটনিং ফেশিয়াল, তারপর মেনিকিউর পেডিকিউর আছে, তারপর আপনার স্কিন রিলেটেড ট্রিটমেন্ট আছে, হেয়ার ট্রিটমেন্ট আছে, আরো অনেক কিছু আছে। টাক সমাধান আছে কিন্তু আমার প্রিন্স কাট সেলুনে। সো আপনারা চলে আসবেন সবাই। আপনাদের জন্য যারা মিডিয়ার ব্যাচ তাদেরকে আমি অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট দিব। আর আমি এখন আছি রোড সাইড কিচেনে, এটা আমার প্রিন্স কাট সেলুনের সামনেই। সবাই চলে আসবেন এখানে খাওয়া দাওয়া করতে। অবশ্য অনেক ভালো একটা মানুষ শফিক ভাইয়া। লাইলার জন্য ডিসকাউন্ট আছে তোমার সেলুনে? এখন থেকে লাইলার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে, তাদের মতো কাস্টমার আমার দরকার নেই। আচ্ছা মামুন ভাই, ডিসকাউন্ট আপু কথা বলে শেষ করে একটা প্রশ্ন, মামুন ভাই একটা প্রশ্ন আছে। জি, সেটা হলো যে লাইলা অনেক ইন্টারভিউতে আপনার
প্রশংসা করে অনেক কথাই বলেছেন। হ্যাঁ, বদনাম করে নাই? আপনি আপনি শুধু বদনাম করে নাই? বদনামের কথাগুলো আপনি কিন্তু উল্লেখ করলেন, কিন্তু সে কিন্তু আপনার প্রশংসা না। করে অনেক কথা বলেছে। শোনেন, প্রশংসা করছে বিদায় এই জায়গা থেকে ভাইয়া আপনাকে ভালোবাসার কথা সবসময় প্রতিনিয়ত বলেছে। মানে এই ব্যাপারটা আসলে আপনি শুধু মানে তার নেগেটিভ সাইডটা বলেছেন তো, মানে পজিটিভ দিকটাও কিন্তু আজকে তো আমি পজিটিভ দিকগুলো বলতে আসি নাই, আজকে আমি আমার মামলা নিয়ে কথা বলতে আসছি, আর ও আমার বিরুদ্ধে যে ভুল ইনফরমেশনগুলো দিছে সেইগুলো ক্লিয়ার করতে আসছি। এখানে কারো প্রশংসা কারো বদনাম করতে আমি আসি নাই। শেষে আমি একটা কথা বলতে চাই, সেটা আচ্ছা। হচ্ছে মামলা নিয়ে অপপ্রচার, আইন আদালত নিয়ে অপপ্রচার কেউই করবেন না, কারণ এটা খুবই আইনত দণ্ডনীয় অপরাধ। এর মধ্যে কিন্তু আপু আরেকটা কথা হ্যাঁ। বলে রাখি, আমি এর মধ্যে কিন্তু আরেকটা ছেলে যে হচ্ছে রকিব, যে আমার বাসায় থাকছে, খাইছে, হ্যাঁ। আমার আমার সন্তানের মতন ছিল, সে না, হচ্ছে এই লেলার সাথে ওনাদের মিলে বিরুদ্ধে আমরা action নিব। এর মধ্যে ওনাদের কিন্তু বিরুদ্ধে আমরা action নিব। অ্যাকশন নেওয়া Action নিয়ে হচ্ছে। যাবো। ইভেন ও হচ্ছে যে হাইকোর্টে বসে বসে কিন্তু প্রতারক ছিল। না, না, উনি তো হ্যাঁ। lawyer না। ও লয়ার না, কিন্তু লয়ারের পরিচয় দিয়ে অনেক মানুষকে ডেকে ডেকে সে এনে যে টাকা লয়ার মেরে না, খাইছে। তাকে তার ব্যবস্থা আমরা করব, করবো, তাকে আইন আদালতে পেলে তাকে দিচ্ছি পরে উচিত শিক্ষা দেওয়া হবে। সে পরবর্তী লেলার সাথে মিশে এগুলো করতেছে, প্লাস হচ্ছে লেলার কাছ থেকে 30,000 টাকা চাইছে আজকে না কিছুদিনের মধ্যে 30,000 টাকা চাইছে, যে টাকাটা দাও তোমার ভালো হবে। ঠিক আছে, এই টাকাগুলো লেলার কাছে চাচ্ছে ওই রকিব, যে আমার নামে বদনাম করছে, কারণ ও একটা আমার শুভাকাঙ্ক্ষী ছিল, এখন আর বদনাম করতেছে টাকার জন্য। সো একজন প্রতারক, ওরও বিচার হবে, আর যারা আমাকে নিয়ে অপপ্রচার করতেছেন তাদেরও বিচার হবে। আপনার রকিব যে টাকা পেয়েছে ইনফরমেশনটা আপনি কোথায় পেয়েছেন? পেয়েছি আমি ভাইয়া, পেয়েছি, এগুলো সবই দেওয়া হবে। ইনফরমেশন পেয়েছি তো জানাচ্ছি। ভাই